স্যার আসুন স্যার, এইদিকে, এই তো আসুন। বডিটা তো দেখছি অনেকটাই পুড়ে গেছে। হ্যাঁ স্যার, পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আর দেখে তো মনে হচ্ছে যা ঘটার কাল রাতেই ঘটেছে। কি মনে হয় স্যার, এটা খুন নাকি আত্মহত্যা? দেখুন, যদি সুইসাইডই হয় তাহলে একটা এরকম জায়গায় এসে কেনই বা গায়ে আগুন দেবে। আর যদি মার্ডার হয় তাহলে এখান থেকে এখানে এনারা কারা? ভিকটিমের বাবা মা? হ্যাঁ স্যার। ভিকটিমের পরিচয়, নাম? রোজিনা স্যার, রোজিনা খাতুন, পাশের গ্রামের মেয়ে, সম্পন্ন পরিবার। এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছিল কিন্তু পাশ করতে পারেনি। বলছি, ভিকটিমের বাবা মার সাথে কথা বলেছে? না স্যার, যেভাবে কান্নাকাটি করছে এই অবস্থায় কথা বলাটা। সে তো ঠিকই। এনিওয়ে, ক্রাইম সিন থেকে সন্দেহজনক কি পেলেন আপনারা? একটা পেট্রোলের জারিকান মিলেছে। হ্যাঁ না, বার্ন কেস যখন তখন পেট্রোলের জারিকান ঠিকই আছে, এছাড়া আর কিছু? না স্যার, রাত তো কিছু পাওয়া যায়নি এই মুহূর্তে। ঠিক আছে, আপনারা বডিটাকে পোস্টমর্টমে পাঠিয়ে দিন। আর ভিকটিমের বাবা মা একটু সামলে উঠলে ওনাদের থানায় আনার ব্যবস্থা করুন। রাইট স্যার। কাল সন্ধে বেটি আমার মেলায় যাবে বলে বেরিয়েছিল, তারপর রাতে আর ফেরেনি। মেলায়? মেলায় কার সাথে যাবে বলে বেরিয়েছিল? তা তো জানি না। কি আশ্চর্য, আপনাদের মেয়ে কোথায় যাচ্ছে, কার সঙ্গে মেলামেশা করছে, আপনারা কোনো খবর রাখেন না? সেটা ঠিক, কিন্তু আমার বেটি আসলে একটু অমিশুকে গোছের ছিল। আর ওই স্কুলের হাতে গোনা কিছু বন্ধুদের সাথেই মেলামেশা করতো রোজিনা। এই বন্ধু কারা, মানে তারা কারা? দু চারজনের নাম বলতে পারবেন? ওই ওই সালমা, আর কি যেন একটা নাম, বলো না, ওই কুদু মিয়ার বেটি, যে পড়াশোনায় খুব খুব ভালো ছিল। হ্যাঁ, নাদিরা। তাই নাদিরার বাড়িতে গিয়ে খোঁজ করেছিলেন? গিয়েছিলাম স্যার। কি বললো ওরা? কেউ কিছু জানে না স্যার। আচ্ছা, মেয়ে ফিরল না দেখে আপনারা থানা এসে জানাননি কেন? আমরা গ্রামের মানুষ, থানা পুলিশ আমরা করতে চাইনি স্যার। আপনারা গ্রামের মধ্যে অন্যান্য জায়গায় খোঁজ করেছিলেন? তা করেছিলাম। ঠিক কোথায় কোথায় গিয়েছিলেন? যেখানে যেখানে ও যেতে পারে সেখানে সেখানে। আচ্ছা, আপনাদের মেয়ের কোনো শত্রু আছে? মানে আপনাদের কাউকে সন্দেহ হয়? না, আমাদের এমন কোনো শত্রু নেই যে আমার বেটিকে এইভাবে মেরে দেবে। ওইটুকু মেয়ের কি আর কোনোদিন শত্রু হয়? আপনি বলুন না। হয়তো ছিল, আপনারা জানতেন না? না না, ছিল না। আর ওর তো কি? ওর তো বিয়ে ঠিক হয়ে গেছিল। 2 মাস পরে ও শ্বশুর বাড়ি চলে যেত। এর মধ্যে যদি ওর কোনো শত্রু হতো তাহলে আমরা ঠিকই জানতে পারতাম। ও তাই নাকি? বিয়ে ঠিক হয়ে গিয়েছিল? সো স্যাড। তা কার সাথে বিয়ে ঠিক হয়েছিল রোজিনার? হাবিবের সাথে। হাবিব?
কোথায় থাকে? পাশের গ্রামে, রাজাপুর। তা কি করে এই হাবিব? ওই তো টিউশন পড়ায়, আর ওর বাপের কিছু জমি জমা আছে। আমরা আগে থেকেই একে অপরকে চিনতাম। আগে থেকেই একে অপরকে চিনতেন বলতে? মানে মাস কয়েক আগে আমি একদিন পড়িয়ে ফিরছিলাম, তখন ওই গ্রামের রাস্তা আমাদের আলাপ হয়েছিল। কি হলো, জুতো ছিঁড়ে গেছে? হ্যাঁ মানে কিছুতেই ঠিক করতে পারছি না। সেইভাবে বাড়ি যাবে কি করে? দেখি আমাকে দাও। এক্ষুনি ঠিক করে দেবো, দাঁড়াও। আরে ঠিক আছে, পারবো। শুধছো তো? হ্যাঁ, সবকিছু সঙ্গে রাখতে হয়, ছাত্র পড়াই তো, সেই জন্য। এক্ষুনি ঠিক করে দেবো, কোনো চিন্তা নেই। নাও, ঠিক হয়ে গেছে। দেখি পাটা দেখি। এই না, ঠিক আছে। আরে দূর, দাও পা দাও। ঠিক আছে। আপনাকে যে কি বলে? আমাকে ধন্যবাদ জানাতে হবে না। যদি ধন্যবাদ জানাতেই হয় তাহলে উপরওয়ালাকে জানাও, কারণ আজ উনি ছিল বলেই এই বৃষ্টির দিনে তোমার সঙ্গে আমার দেখাটা হয়ে গেল, আর তোমার জুতোটাও ঠিক হয়ে গেল। কি তাই তো? আপনাকে না আমি এর আগেও এই রাস্তায় দেখেছি। আপনি কি এখানেই থাকেন? না না, আমি নবীগঞ্জে থাকি। আসলে রোজ এই সময় টিউশন পড়ে ফিরি তো, সেই জন্য। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম রোজিনা, রোজিনা খাতুন। বাহ, বেশ মিষ্টি নাম তো। তারপর? এরপর আমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। প্রায় মাঝে মধ্যেই আমরা দেখা করতাম। তাহলে উচ্চ মাধ্যমিক তো হয়ে গেল, কেমন হলো পরীক্ষা? ভালো। জানো তো, আজ পর্যন্ত পৃথিবীর কোনো ছাত্রছাত্রী পরীক্ষা দেওয়ার পর বলেনি যে আমার পরীক্ষা খারাপ হয়েছে। আরে সত্যি বলছি, আমিও কোনোদিন বলিনি, আর আমার টিউশনের ছেলেমেয়েরাও কোনোদিন বলেনি। আসলে আমার ইতিহাস আর ভূগোল পরীক্ষাটা না খুব খারাপ হয়েছে। তুমি অন্তত স্বীকার করলে। তা পাশ করে যাবে তো? জানি না। সে কি? আসলে আমার পরীক্ষাটা না একদম ভালো হয়নি তো, তাই সব গন্ডগোল হয়ে গেছে। আর পাশ না করলে আমার আর পড়াশোনাও করা হবে না, আব্বু আমার বিয়ে দিয়ে দেবে। তাহলে তো দেখছি তুমি ফেল করলে তোমার আব্বুর সঙ্গে গিয়ে আমাকে কথাটা বলতে হবে। কেন? তুমি আমার আব্বুর সাথে গিয়ে কেন কথা বলবে? আরে বাবা, আমি যদি তোমার আব্বুর সঙ্গে গিয়ে কথাটা না বলি, তাহলে আমার সঙ্গে তোমার বিয়েটা হবে কি করে? আমি আসি। রোজিনা, আরে শোনো, দাঁড়াও না। রোজিনা, ওর আব্বু এক কথায় রাজি হয়ে গেছিল, আর মৌলভী সাহেবও 2 মাস পর বিয়ের দিন রেখেছিলেন, কিন্তু হঠাৎ করে যে এমনটা হয়ে যাবে। আচ্ছা, এর মাঝখানে আপনার সাথে রোজিনার কোনো রকম ঝগড়া ঝামেলা কিছু হয়েছিল? কই না তো। সত্যি করে বলুন। আমি সত্যিই বলছি ম্যাডাম, ঝগড়া কেন হবে? ঝগড়া হওয়ার জন্য কোনো কারণ তো থাকবে। তবে তবে কি হলো বলুন? হ্যাঁ, আসলে একটা ব্যাপারে ওর সাথে আমার মতের মিল কিছুতেই হচ্ছিল না। কি ব্যাপার বলো, কি হয়েছে? শুনলাম তুমি নাকি আবার পরীক্ষা দেবে। হ্যাঁ, তো কি হয়েছে?
মানে তুমি এসব বলছোটা কি? যা শুনছো তুমি, কিন্তু আমি তো তোমাকে আগেই যা বলার বলে দিয়েছি। আমিও তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেব আর তারপর কলেজেও ভর্তি হব। না, সেটা হয় না। কেন? কেন হয় না? কারণ আমার আব্বু আমি এগুলো কিছুতেই মেনে নেবে না। এবার তাহলে আসল কথাটাই বলো, যে তোমাদের বাড়িতে বউ নয়, বরং একজন ঝিয়ের দরকার, যে তোমাদের বাড়িতে রান্না করবে, কাপড় কাচবে, বাসন মাজবে, তোমার যে জমিতে গিয়ে কাজ করবে আর এক গাদা বাচ্চা জন্ম দেবে, তাই তো? একদম মুখ সামলে কথা বলবে রোজিনা। তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো। আজকে তোমাকে একটা কথা বলে দিচ্ছি, খুব ভালো করে কান খুলে শুনে রাখো। আজ পর্যন্ত আমার আব্বু আমি যা যা করে এসেছে তোমাকেও ঠিক তাই করতে হবে। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু। আর সেই জন্যই আপনি রোজিনাকে খুনটা করলেন, তাই তো? না না, আমি কেন রোজিনাকে খুনটা করতে যাবো? ওই যে ও আপনার বাড়ির বাধ্য বউ হতে চায়নি, তাই? না না ম্যাডাম, আপনি প্লিজ আমার কথাটা শুনুন। আমি মানছি জীবনের শুরুতে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়, মতের মিল হতে চায় না, তার জন্য খুব বেশি হলে বিয়েটা ভেঙে দেওয়া যায়, কিন্তু ভালোবাসার মানুষটাকে খুন করা সম্ভব বলুন? আমি সত্যিই বলছি ম্যাডাম, আমি খুব করিনি। হ্যাঁ শ্রীজা, বলুন। স্যার, রোজিনাকে গ্যাংরেপ করা হয়েছে। হোয়াট? ড্যাম ইট! গ্যাং রেপ? হ্যাঁ স্যার, লিখেছে ভাজাইনাল সোয়াবে 2 রকমের সিমেন্ট পাওয়া গেছে। কাদের সেটা? সেটা তো ফরেনসিক রিপোর্টই বলতে পারবে স্যার। হ্যাঁ, তার জন্য তো ডিএনএ টেস্ট করাতে হতে পারে। কিন্তু কাদের ডিএনএর সাথে ম্যাচ করা হবে স্যার? এখনো তো সাসপেক্টই কেউ নেই। কেন? আবি আছে না? তাও ঠিক। কি নৃশংস দেখো সৃজা, মেয়েটাকে প্রথমে গণধর্ষণ করা হলো, তারপর জীবন্ত অবস্থায় গায়ে পেট্রোল ঢেলে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হলো। জানোয়ার এটা। স্যার, খুনটা হয়েছে রাত 8টা থেকে 10টার মধ্যে। মানে মানে মেলা থেকে ফেরার সময়? হ্যাঁ স্যার। মেলা? হ্যাঁ সালমা, তোমরা দুজন সেদিন বিকেলে মেলায় যাওনি? হ্যাঁ, সেদিন নবাবগঞ্জের মাঠে একটা মেলা বসেছিল, কিন্তু রোজিনা তো আমাকে মেলায় যাওয়ার কথা বলেনি। সে কি? হ্যাঁ, সেদিন সকালেও আমায় ফোন করে বলেছিল ও জিজুর সাথে যাবে। জিজু বলতে হাবিব? হ্যাঁ। তারপর? তারপর আদৌ গিয়েছিল কিনা আমি জানি না। তুমি জানো না বলতে? আমি সেদিন রাতে ওকে একবার ফোন করি, কিন্তু ওর ফোনটা বন্ধ ছিল। তুমি হাবিবকে আর কল করোনি? না না, হাবিব ভাইয়ের নাম্বার আমার কাছে নেই, আর ওনার সাথে আমার সেইভাবে আলাপও নেই। তাহলে ও কার সাথে বেরিয়েছিল? আমি ঠিক জানি না, আমার গত 1 সপ্তাহ ধরে জ্বর, বাইরেও বেরোতে পারছি না, আর আমার কারোর সাথে দেখাও হয় না, আর কথাও হয় না। আর এই ব্যাপারে আমাদের স্কুলের বন্ধু নাদিরা কিছু জানলেও জানতে পারে। হ্যাঁ, সেদিন আমরা দুজনে বিকেলে মেলায় গিয়েছিলাম। কখন গিয়েছিলিস? ওই 5:30 নাগাদ। কতক্ষণ ছিলিস? ঘন্টা 2। সেদিন মেলায় তোদের কেউ বিরক্ত করছিল? হ্যাঁ, কয়েকজন ছেলে আমাদের পেছন পেছন ঘুরছিল, শীষ দিচ্ছিল, অনেক আজে বাজে কথাও বলছিল, কিন্তু তারপর মেলার কমিটির লোকেরা দেখতে পেয়ে ওদের মেরে ভাগিয়ে দেয়। মেলা থেকে বেরিয়েছিলিস কখন? ওই তো 7:15 7:30 নাগাদ। তারপর? তারপর রাস্তায়। আচ্ছা রোজিনা, তুই আমার সাথে কেন মেলায় গেলি বলতো? তাহলে আর কার সাথে যেতাম? কেন? জিজু? দূর? কি দূর?
দূর, তার সময় কোথায়? সে এখনো সাইকেলে প্যাডেল মেরে মেরে টিউশন পড়িয়ে বেড়াচ্ছে। বিয়ের আগে এই, বিয়ের পর তোকে সময় দেবে তো? দিলে দেবে, না দিলে। আচ্ছা রোজিনা, আমি চললাম। হ্যাঁ, সাবধানে যাস। হ্যাঁ, টাটা। কিন্তু কি করে জানবো ওটাই আমার ওর সাথে শেষবারের মতো? তাহলে হাবিবকে তুই মেলায় দেখিসনি, তাই তো? না। আচ্ছা, মেলায় থাকার সময় রোজিনার ফোনে কোনো ফোন এসেছিল? না তো। আর যে ছেলেগুলো তোদেরকে পিছু করছিল, সেই ছেলেগুলোর মধ্যে কেউ তোদের পরে ফলো করছিল? না, কিন্তু আমি বাড়ির রাস্তা ধরার পর কি হয়েছিল সেটা একমাত্র আল্লাহই জানে। স্যার, এত বড় একটা ক্রাইম হয়ে গেল, অথচ এখনো পর্যন্ত সন্দেহজনক কোনো অবজেক্ট রিকভার হলো না। আপনি এক কাজ করুন, আপনি সৃজাকে সঙ্গে নিয়ে যেখানে বডিটা পড়েছিল সেখানে আরেকবার যান। পুরো এরিয়াটা তন্ন তন্ন করে খুঁজুন, প্রতিটা ইঞ্চি, কিচ্ছু বাদ দেবেন না। যান। ওকে স্যার। ম্যাডাম, ম্যাডাম এই দেখুন, একটা লকেট। এটা এটা কার? আর এখানেই বা কি করে এলো? মিস্টার রাজীব, ম্যাডাম। আপনি একটা কাজ করুন, এটার একটা ছবি তুলে স্যারকে এক্ষুনি পাঠান। ইয়েস ইয়েস ম্যাডাম। হ্যাঁ, ছবিটা পেলাম। স্যার, আমি বলছিলাম যে এই লকেটটার সঙ্গে রোজিনার কেসের কি কোনো সম্পর্ক আছে? থাকতেই পারে, আবার নাও থাকতে পারে। স্যার, তাহলে এখন কি করব? আপাতত ওটাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের কাছে পাঠান। আর শুনুন, এই যে ছবিটা আমাকে পাঠিয়েছেন না, এটা প্রত্যেক কনস্টেবলদের কাছে পাঠিয়ে দিন। হ্যাঁ, সফট কপি বা হার্ড কপি। আপনারা পুরো টিম নিয়ে চলে যান ওই এলাকায়, জানার চেষ্টা করুন এই এলাকা বা আশেপাশের গ্রামে এরকম লকেট কে পড়তো বা ব্যবহার করতো। ইয়েস স্যার। সৃজা ম্যাডাম, স্যার আমাকে বললেন এই লকেটটা এক্ষুনি ফিঙ্গারপ্রিন্টসে পাঠাতে। এটা তো আমি আগেই দেখেছি ম্যাডাম। কোথায় দেখেছিস? জুগনুর গলায়। জুগনুকে? জুগনু, আরে আমাদের যে আশফাকুল্লাহ মিয়া আছে না, ওর ছেলে তো জুগনু। তুই শিওর? একদম ম্যাডাম, ওই যে রোজিনা, ওর সাথে তো জুগনুর লটর পটর ছিল। মেয়েটাকে না পাগলের মতো ভালোবাসতো জুগনু। কোথাও কোনো জল নেই তো? মা কসম ম্যাডাম, একটু মিথ্যা বলছি না আপনাকে, একটু জল খুঁজে পাবেন না। ওকে ম্যাডাম। জুগনু?
যুগ্নুর জীবনে সেই মেয়েটি হলো রোজিনা। তাই নাকি? স্ট্রেঞ্জ। আচ্ছা, আপনি এত খবর জানেন কোত্থেকে? স্যার, সোশ্যাল মিডিয়া জুড়ে রোজিনার দুটো অ্যাকাউন্ট খোলা আছে। হাবিবের সাথে এনগেজমেন্টের পরে একটা অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, আরেকটা অ্যাকাউন্ট খোলা হয় তার কিছুদিন পরে। মানে আমাদের আইটি টিম ইনভেস্টিগেট করে সেটাই জানতে পেরেছে। রোজিনার সেকেন্ড অ্যাকাউন্ট জুড়ে শুধু যুগ্নুরই মেসেজ। মাই গড! কিন্তু রাজীব, যুগ্নুই যে এই কাণ্ডটার পেছনে রয়েছে তার কোনো ঠোস প্রমাণ তো আমাদের কাছে নেই। স্যার, পেছনের ঝোপ থেকে যে লকেটটা পাওয়া গেছে সেটা যে যুগ্নুরই লকেট ওর বাবা নিজে কিন্তু আইডেন্টিফাই করেছে। এবং ওর বাবা বলছেন যে আজ 5 দিন হলো যুগ্নু মোবাইল দোকানটা বন্ধ রেখেছে এবং বেশ কয়েকদিন ধরে ও বাড়িতে ফিরছে না। কাকতালীয় হতেই পারে, কিন্তু স্যার তা বলে এতটা কাকতালীয়? দ্যাটস দ্য পয়েন্ট রাজীব, দ্যাট ইজ দ্য পয়েন্ট। সত্যিই তো এতটাই বা কাকতালীয় কি করে হতে পারে? আর এটাও তো ঠিক যে ঠিক তার পরপর থেকেই যুগ্নুর একবারে ফেরা, আর তার দোকানটাও এত দিন ধরে বন্ধ পড়ে আছে। কেন? রাইট স্যার, কিন্তু বেরিয়ে পড়ুন, তন্ন তন্ন করে খুঁজুন, সারা এরিয়া ছানবিন করুন। ওই যুগ্নুকে আমার চাই। রাইট স্যার। আশ্চর্য, ছেলেটা রাতারাতি কর্পূরের মতো উবে গেল নাকি? স্যার, আমরা তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু কেউ কিচ্ছু বলতে পারছে না। আশেপাশে সমস্ত থানায় আমরা অ্যালার্ট করেছি কিন্তু এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন পাইনি। ওর মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করেছেন? স্যার, মোবাইল তো সুইচ অফ, তবে লাস্ট লোকেশন যা বলছে যে ও মোবাইল সুইচ অফ করার আগে দোকানের আশেপাশে কোথাও একটা ছিল। বুঝলাম। এনিওয়ে, সৃজা কোথায়? ম্যাডাম কেষ্টর সঙ্গে দেখা করতে গেছে। কেষ্ট? কে কেষ্ট? স্যার, আমাদের পুরনো ইনফরমার। ও এক্ষুনি ফোন করে জানালো ম্যাডামের সঙ্গে দেখা করতে চায়। কেষ্ট? হ্যাঁ ম্যাডাম। কি ব্যাপার, হঠাৎ এখন ডাকলে যা? ম্যাডাম, আমার কাছে একটা খবর আছে, পেলাম যে আপনারা নাকি যুগ্নুকে গরু খোঁজা করে মোড় খুঁজছেন। হ্যাঁ, কেন বলো তো? ম্যাডাম, আগের দিন রাত্রিবেলা আমি ওই বটতলার পাশ দিয়ে যাচ্ছিলাম, ওইখানে কাউকে বসে বিড়ি সিগারেট খেতে দেখলাম। একটা আলো জ্বলছিল মনে হচ্ছে। সে কি আলো? আসলে ওই জায়গাটায় একটা কথিত আছে, মানে চল আছে আর কি, যে ওই জায়গাটায় ভূত বা জিন টিন এই ধরনের কিছু থাকে আর কি। তা তুমি ওখানে গিয়ে দেখার চেষ্টা করলে না কেউ আছে কি না? না ম্যাডাম, সত্যি কথা বলতে গিয়ে ঠিক সাহস করে উঠতে পারিনি। দাদা, একটু আগুনটা দিন না। আমি কিছু করিনি। যুগ্নু মিয়া, তোমার খেল খতম। এই কিরে, বোবাই ধরলো নাকি? তোর গলার লকেট ওই পিছনের ঝোপে এলো কি করে? জানি না। লকেটে তো আর হাত পা গজাবে না যে ওখানে নিজে নিজে পৌঁছে যাবে। আমি সত্যি বলছি ম্যাম, আমি কিছু করিনি, আমি কসম খেয়ে বলছি। এবারে দেখছি কিছুই বলবে না। আজ তোর এনকাউন্টার করে ছাড়বো। আমি সব বলছি ম্যাম, আমি সব বলছি। আমি কিচ্ছু করিনি ম্যাম, সত্যি বলছি। আসলে আসলে রোজিনার খবরটা আমিও পেয়েছি, শুনে আমার মনটা একেবারে ভেঙে গেছে। সেই জন্যই আমি কদিন দোকান খুলিনি জানেন, আমি বাড়িতে ঢুকিনি সেজন্য। তুই করিসনি তাহলে কাজটা কে করেছে? হাবিব। হাবিব? হ্যাঁ হাবিব, ও আমার দোকানে এসেছিল। আমার দোকানে সিসিটিভি ফুটেজ দেখলে আপনি বুঝতে পারবেন ম্যাম। হাবিব তোর দোকানে এসেছিল কেন?
আমাকে হুমকি দিতে। এই ও তোকে খামোকা হুমকি দিতে আসবে কেন? রাগে স্যার। কিসের রাগ? আসলে স্যার, আসলে রোজিনার বাড়ি থেকে হাবিবের সঙ্গে ওর বিয়ে ঠিক করেছিল, কিন্তু রোজিনা তো আমাকে ভালোবাসতো, তাই রোজিনা হাবিবকে বিয়ে করতে চায়নি। আর সেই রাগ থেকেই হাবিব আমাকে ছেড়ে দিতে এসেছিল। আমার মোবাইলের ওই সিসিটিভি ফুটেজটা দেখুন, আপনারা বুঝতে পারবেন সব। না, আমি থ্রেট দিতে চাইনি তো। তাহলে তুই ওদিন ওর দোকানে গেছিলিস কেন? আসলে আমার ফোনটা কদিন ধরে খুব ডিস্টার্ব করছিল, তাই রিপেয়ার করানোর জন্য গিয়েছিলাম। কেন মিথ্যা কথা বলছিস? হ্যাঁ, না ম্যাডাম, আমি মিথ্যে বলছি না ম্যাডাম, আমি সত্যি বলছি। আমি সেদিন ওর দোকানে গিয়েছিলাম আমার ফোনটা রিপেয়ার করার জন্য। ছেলেটা বলেছিল সন্ধ্যেবেলা এসে ফোনটা নিয়ে যেতে। আমি তারপর সন্ধ্যেবেলা গিয়ে ফোনটা নিয়ে চলে এসেছি। এটাই সত্যি ম্যাডাম, আমি মিথ্যে বলছি না ম্যাডাম, আমি মিথ্যে বলছি না। মোবাইল জানার কোনো গল্পই ছিল না, সত্যি বলছি। আমি আবার বলছি, হাবিব হাবিব সত্যি আমাকে থ্রেট দিতেই এসেছিল। আর ও সত্যি বলছি, সত্যি বলছি। আর ও যদি মোবাইল দিতেই আসতো তাহলে দ্বিতীয়বার ওর ছবি উঠতো না আমার সিসিটিভিতে, উঠতো তো ওর ছবি। সত্যি বলছি। সত্যি তো, হাবিবকে তো আর সেকেন্ড টাইম যুগ্ম দোকানে ফেরত আসতে দেখা যাচ্ছে না। তাহলে কি স্যার? কিন্তু স্যার, হাবিব একটা কথা বারবার জোর দিয়ে বলছে যে সেদিন সকালবেলার দোকানে, মানে যুগ্নুর দোকানে ও মোবাইলটা সারাই করতে গিয়েছিল, আর সেদিন সন্ধ্যেবেলাতে ও মোবাইলটা ডেলিভারিও পেয়েছিল। রাজীব স্যার, যুগ্ন যদি নির্দোষী হবে তাহলে ঘটনার পরপরই সে এলাকা ছেড়ে ফেরার হয়ে গেল কেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যুগ্নর ওই লকেটটা, সেই লকেটটাই বা ক্রাইম অফ অকারেন্সের আশেপাশে পাওয়া গেল কেন? কোশ্চেন নাম্বার 3, হাবিব যদি সত্যি বলে থাকে তাহলে যুগ্নুর দোকানের সিসিটিভি ফুটেজে হাবিবকে সেকেন্ড টাইম মোবাইলটা ফেরত নিতে আসতে দেখা যাচ্ছে না কেন? ফোর্থ অ্যান্ড লাস্ট কোশ্চেন ইজ, ভিকটিমের শরীরে দুই রকম, মানে দুজনের সিমেন্ট পাওয়া গিয়েছে। আমরা যদি ধরেও নিই যে হাবিব বা যুগ্নুর মধ্যে কেউ একজন সত্যি কথা বলছে, তাহলে এই যে দ্বিতীয় ব্যক্তি যার সিমেন্ট ভিকটিমের বডিতে পাওয়া গিয়েছে, কে সে? রাইট স্যার, কিন্তু এছাড়া তৃতীয় তো কোনো রাস্তা আমরা দেখতেও পাচ্ছি না, মানে যার উপর ভিত্তি করে আমরা দুটো মানুষের বয়ানের সত্যতা যাচাই করতে পারি। আছে আছে রাজীব, রাস্তা আছে। আছে? মগজ খাটাও। দেখো, যুগ্নুর দোকানটা হচ্ছে বাজার এরিয়া, রাইট? এখন যুগ্নুর দোকানে যদি সিসিটিভি থাকতে পারে তাহলে আমরা ধরেই নিতে পারি যে যুগ্নুর দোকানের আশেপাশে কোনো না কোনো দোকানে সিসিটিভি আছে। আর যদি সেই সিসিটিভি থেকে থাকে, সেই ফুটেজ কালেক্ট করুন, আমাদের তদন্তে অনেকটা অগ্রগতি হয়ে যাবে, আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। বেরিয়ে পড়ুন, বেরিয়ে পড়ুন। ওকে স্যার। স্যার, এই ফুটেজটা দেখুন, এই ফুটেজটা হাবিবের দোকানের ঠিক পাশের দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ। দেখতে পাচ্ছেন স্যার? এবার প্রথম ফুটেজটা দেখুন। অর্থাৎ সেদিন দিনের বেলা হাবিব যুগ্নুর দোকানেই গিয়েছিল। স্যার, এবার পরের ফুটেজটা দেখুন। আশ্চর্য, ইটস কোয়াইট ইম্পসিবল। এটা কি করে সম্ভব হলো? জায়গাটা একই, অথচ দুটো আলাদা দোকানের ভিডিও ফুটেজের ছবি আলাদা। গন্ডগোল, বিস্তর গন্ডগোল স্যার। আর সেই জন্যেই প্রথম থেকে ফুটেজগুলো ঝিরঝিরে অস্পষ্ট। আর সেটা কেন, তার জবাব একজনই দিতে পারে স্যার, যুগ্ন মিয়া।
আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি, সত্যি বলছি। আমি কিছু করিনি স্যার, সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। তোকে যতক্ষণ পর্যন্ত মারা হবে, যতক্ষণ পর্যন্ত মারা হবে, যতক্ষণ না তুই আসল সত্যি কথাই বল, আসল সত্যি কথাটা বল। আমি সব সত্যি বলেছি স্যার। চুপ চুপ মার, একদম চুপ। আসল সত্যি কথাটা বল, বল বল। আসলে স্যার, আমি রেজিনাকে খুব এটা কি হলো? রোজ তোমার সাথে কথা বলার চেষ্টা করি, তুমি তো পাত্তাই দাও না। তা আমার সাথে কথা বলার কি দরকার? বারে, আমি তো তোমায় ভালোবাসি। আরে সত্যি বলছি, আল্লাহ কাসাম। আমার না দেরি হয়ে যাচ্ছে। শোনো না, তোমার ফোন নাম্বারটা দাও না। কেন? দাও না প্লিজ, তাহলে আমরা ফোনেও কথা বলতে পারবো। নাইন 2392518। চালক আর আমি তো কেন? না, আশেপাশে লোকজন থাকলে তুই কাউকেই পাত্তা দিস না। পাত্তা সবাইকে দেওয়াও হয় না, কেউ কেউ স্পেশাল হয়, শুধু তাদেরকেই পাত্তা দিই। আমরা তারপর থেকে রোজ ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম। আমরা লুকিয়ে সিনেমা যেতাম, খাওয়া দাওয়া করতাম, ঘুরতাম, একসঙ্গে সময় কাটাতাম। কিন্তু একদিন কেরম আছো? এই তো চলছে। বলছি কি, দেখো না আমার মোবাইলটা না কদিন ধরে ঠিকমতো চার্জ নিচ্ছে না, খুব প্রবলেমে পড়ে গেছি। জানি না কি হয়েছে, বুঝতে পারছি না। ওয়েট করো, দেখছি। ব্যাটারির প্রবলেম সম্ভবত। ব্যাটারি? হ্যাঁ, রেখে যেতে হবে। মা, তাহলে তো সব চিন্তা নেই, সন্ধ্যাবেলা দিয়ে দেবো। দেখো না এখন যদি একটু ঠিক করে কিছু করা যেত। সন্ধ্যাবেলা সব দিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে চলি। ও ভালো কথা, এই পাসওয়ার্ডটা বলে যাও। পাসওয়ার্ড ওই তো 6666 6666। ঠিক আছে ঠিক আছে, চলি তবে। হ্যাঁ। কি হলোটা কি? আমি তো তোমাকে বললাম যে আমি হাবিবকেই ভালোবাসি, আর বিয়ে করলে আমি ওকেই বিয়ে করব। তার মানে এতদিন আমার সাথে যেটা করলি সেটা নাটক ছিল? তখন তোমাকে আমার ভালো লেগেছিল, এখন লাগে না। আর আমি পরে বুঝতে পেরেছি যে হাবিবকে বিয়ে করলেই আমি সুখী হব। কি বলছিসটা কি? ঠিকই তো বলছি। তুমি তো নেশা ভাঙ করে পড়ে থাকো,
হাবিব তো রোজ নামাজ পড়ে, রোজা রাখে, আর এমনকি তোমার মোবাইলের দোকানটাও তো ঠিকঠাক করে চলে না। তুমি না একটা কাজ করো, আমার পিছনে আর পড়ে না থেকে না তুমি অন্য কাউকে দেখে নাও। আর এমনিতেও কাল আমার আর হাবিবের বিয়ের পাকা কথা হবে, তো তুমি অন্য কাউকে দেখে নিও। আমি আসি। হ্যাঁ, আমি রোজিনাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, কিন্তু ও যে এরকম করবে আমি ভাবতে পারিনি। আমি ওকে সত্যি খুব ভালোবাসতাম স্যার, তাই এই গদ্দারি আমি মেনে নিতে পারিনি। তাই তারপর একদিন আমার বন্ধু হানিফের সঙ্গে আমাদের মদের ঠেকে বসে একটা প্ল্যান করে ফেললাম। প্ল্যান? কি প্ল্যান? বদলা, চুকুনেকে ঢকানোর বদলা। এটা কি হলো? তোমাকে আমি বলেছি না তোমার সাথে আর কোনো যোগাযোগ রাখতে চাই না। তার মানে এতদিন আমাকে নাচিয়ে তুই পার পেয়ে যাবি ভেবেছিস? আমি কিন্তু মালটাকে গাড়িতে তোল। ছাড়ো আমাকে। শুনুন স্যার, বিশ্বাস করুন স্যার, আমি হানিফের উস্কানিতে যা করার করেছি। ওর গায়ে আগুন লাগিয়ে আমি দিইনি স্যার, হানিফি ওর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে স্যার। বিশ্বাস করুন স্যার, খুনের প্ল্যানটা ওর। চুপ, একদম চুপ। খুনটা কে করেছে সেটা বড় কথা নয়, খুনটা তোরা দুজনে মিলে করেছিস সেটাই হচ্ছে আসল কথা। এই খুনের দায় তুইও অস্বীকার করতে পারিস না রে জগনু, বুঝেছিস? আর তোরই বন্ধু কি নাম জানো? হানিফ। হানিফ, হানিফ। ওই হানিফ যদি পাতালেও গিয়ে লুকোয় না,
আমি ওকে পাতাল থেকেও ঠিক টেনে বার করবই। আর শাস্তি তোদের দুজনের হবেই হবে, কেউ বাঁচাতে পারবে না। তবেই রোজিনার আত্মা শান্তি পাবে। উস্কানি অর্থাৎ কিনা প্ররোচনা, খতরনাক একটা শব্দ, মারাত্মক শব্দ। এই উস্কানি বা প্ররোচনার জন্য সারা পৃথিবীতে ঘটে চলেছে কত শত অপরাধ। এই এখানে জুগনুর ক্ষেত্রে যেমন ঘটল, জুগনু এত বড় সাংঘাতিক পৈশাচিক একটা অপরাধ সংগঠিতই করতে পারত না যদি না তার বন্ধু কোট আনকোট শুভানুধ্যায়ী, সেই শুভানুধ্যায়ী তাকে সঙ্গ দিত, তার সাথ দিত। আর এইভাবেই সারা পৃথিবীতে ঘটে চলেছে সংঘবদ্ধ এই অপরাধগুলো। একবার ভাবুন তো, জুগনু যে মেয়েটাকে এত ভালোবাসতো, নিজের প্রাণের চেয়েও ভালোবাসতো, সেই রোজিনাকে বন্ধুর সাথে মিলে প্রথমে গণধর্ষণ করলো, তারপর জীবন্ত অবস্থায় গায়ে পেট্রোল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারল। ইস, কি পৈশাচিক! এরা মানুষ নামের কলঙ্ক। এই কলঙ্কগুলোর এই পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই মানুষগুলোকে, এই অমানুষগুলোকে আমাদের সমাজ ক্ষমা করে না, আমাদের আইন তো নয়। তাই ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে থাকা এইসব অপরাধীদের আইনের হাত থেকে কোনো রক্ষা নেই, শাস্তি তাদের হবেই, পেতেই হবে।